প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি। শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সিইসি আরও বলেন, যারা অতীতে ভোট কেন্দ্র দখল করে অনিয়ম করেছে তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। সিইসিও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি, চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার, আমি এর মধ্যে ঢুকতে চাই না। ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন সাধারণ মানুষ বোঝে না, এখানে জনগণের পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করা যায় না। তিনি সরকারকে দীর্ঘায়িত না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। আজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাঙ্কের পার্ক মুক্ত মঞ্চে জেলা বিএনপি সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছে, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবে। পিআর পদ্ধতিতে সেই বাড়াই করে সুযোগ দেয়। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে 6.5 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ উপলক্ষে নতুন করে 1,80,000 আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরে আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ 2025-এর 5ম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখানে এইবার আমাদেরকে 12 জনের জায়গায় আরো একজন অতিরিক্ত অ্যাড হয়েছে সশস্ত্র। প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে আমাদের একজন আনসার সদস্য থাকবে। এই যে 13 জন, এই 13 জনকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রস্তুত করব যাতে পুরো ভোট কেন্দ্রের ভিতরের যে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা এবং যে কোনো ধরনের অনিয়ম, যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, সেগুলোকে যেন নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য আমরা দেশব্যাপী নতুন করে মৌলিক প্রশিক্ষণ, এই উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু করা আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইজিবির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগে বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়ম সহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মেডিকেলের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগে। একই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স সহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি। আমাদের দেশে 10,000 ডাক্তারের ঘাটতি আছে। এই যে আপনারা হাসপাতালে, আমিও দেখলাম, আপনারাও দেখছেন, ডাক্তার নাই, নার্স নাই, টেকনোলজিস্ট নাই, হাসপাতালের
ডাইরেক্টর ঠিক আমাদেরকে ব্রিফ করলেন, ওনার কী কী দরকার, যন্ত্রপাতি কী দরকার, কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিতে পারবো। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়না তদন্ত করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসের উপস্থিতিতে ময়না তদন্ত শুরু হয়। পরে বেলা 1টার দিকে কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে নৌ পুলিশ। মরদেহ ঢাকার সিদ্ধেশ্বরী বাড়িতেও পরে সৎকারের জন্য শ্মশানে নেওয়া হবে বলে জানান বিভু রঞ্জনের ভাই চিররঞ্জন। তিনি আরও জানান, গ্রামের বাড়ি পঞ্চগড়ে বোদা উপজেলার উত্তরপাড়া হলেও রাজধানী সবুজবাগে বড়দেশ্বরী কালী মন্দিরের সৎকারের প্রস্তুতি রয়েছে। ময়নাতদন্তের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার শেখ এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ সালে আহমেদ পাঠান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় একটি টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত 8 জন সহ মোট 10 জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে প্রোঅ্যাক্টিভ হাসপাতালে, পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত, হাসান ও তার স্ত্রী সালমা বেগম, তাদের সন্তান মুনতাহা, জান্নাত, ইমাম উদ্দিন যার বয়স 1 মাস। আসমা ও সালমা সম্পর্কে 2 বোন। তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে 10 জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে, তবে সবার অবস্থাই গুরুতর। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দিনাজপুর শহরের লেবুর মোড় গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে 3 জন আহত হয়েছে। সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা 3 জন দগ্ধ হয়ে আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন শুভ ইসলাম, হাসির ইসলাম, রফিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে পিটিয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত রিহান উদ্দিন মাহিনের মা খাদিজা বেগম 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 7 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নোমান ও আজাদ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে। ওসি নূর আহমদ জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। শুক্রবার স্থানীয় চিঙ্গার ব্রিজ এলাকায় কিশোর মাহিন সহ 3 জনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়। আহত মানিক ও রাহাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার 2 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে খুলনার জেলখানা ঘাটে যাত্রী পারাপারের ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ আকাশে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বটিয়াঘাটা উপজেলার বামুনপাড়া নদীর পাড় থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির SI শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামুনপাড়া নদীর কিনারে একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। সাভারে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকরিচ্যুত শিক্ষক মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে সাভার পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক জুয়েল মিয়া। পরে 10 দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি সোর্স মারফত খবর পেয়ে সাভার থানার উপপরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে রাজফুল বাড়িধীন পুলিশ টাউনে অভিযান চালিয়ে জনি ওরফে ললিপপ জনিকে গ্রেপ্তার করে। সে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি বলে জানায় পুলিশ। $153 বছরের পুরনো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবি সংস্কারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভবনের ঐতিহ্য ব্রিটিশ স্থাপত্য অবিকল রেখে এর সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। সংস্কার পরিকল্পনা উপস্থাপনের জন্য নিয়োগপ্রাপ্ত কনসালটেন্সি ফার্ম রেল সচিব ফাহিমুল ইসলামের উপস্থিতিতে প্রেজেন্টেশন দিয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানিয়েছেন, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, টেকনিক্যাল পরামর্শ অনুযায়ী ব্রিটিশ স্থাপত্য ভবনটির আসল রূপ ঠিক রেখেই সংস্কার কার্যক্রম চালানো হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, শিগগিরই এই বিষয়ে ঢাকা রেল ভবনেও প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। এদিকে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ এলাকায় প্রায় 6 ঘন্টা অভিযান চালিয়ে 70টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যার বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। ভোর থেকে সকাল 11টা অবধি বুড়ির বাঁধ এলাকায় বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশেপাশে বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছে 2 চোর। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল উপজেলার পশ্চিম পারুকান্দি সড়কের তারাকান্দ নামক স্থানে ব্যবসায়ীদের রাখা ধান চুরির সময় জনতা তাদের ধরে পুলিশে দেয়। এ সময় আরও 3 থেকে 4 জন চোর পিকআপে করে পালিয়ে যায়। আটক 2 মনির কাজী ও মাইনুল বখতিয়ার। আটককৃত 2 জন আজ গোপালগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হবে। রংপুরের পীরগাছায় বাড়ি আঙ্গিনায় গাঁজা চাষ করার দায়ে রফিকুল ইসলাম নামে এক ভ্যান চালককে আটক করে পুলিশ দিয়েছে সেনাবাহিনী। এলাকাবাসী জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় সুকৌশলে গাঁজার চাষ করছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের অধীনস্থ 30 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আশিকুজ্জামানের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় 4টি গাছ সহ রফিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে পীরগাছা থানা পুলিশের গাড়িতে করে তাকে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানিকগঞ্জে শিবালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রচারণা ও পথসভা হয়েছে। শুক্রবার উপজেলা শিবালয় ইউনিয়নের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে 7, 8, 9 নং ওয়ার্ড বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়। আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস জিন্না কবির, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন রনি মাইজ ভান্ডারী, শিবালয় থানা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন সহ আরও অনেকে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে হবিরবাড়ি ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির 31 দফা বাস্তবায়নে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান।
কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল চৌধুরী, সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান সহ বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতারা হাট বাজারে ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার চান্দিনায় বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। মাথাইয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাথাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অলিউল্লাহ কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল। নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মুন্সির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপি সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ আরও অনেকে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন সংসার বিপন্ন করে রাজনীতি দল ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, অথচ গুটি কয়েক বিপদগামী লোকের কারণে রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নাম হয়। অথচ রাজনৈতিক নেতাকর্মীরা সবচেয়ে বড় সমাজকর্মী ও সমাজ সংস্কারক। শুক্রবার ময়মনসিংহে বিএনপির কার্যালয় উত্তর জেলা বিএনপির উদ্যোগে সদ্য প্রয়াত হালুয়াঘাট পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল আজিজ খানের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গাজীপুর সদর উপজেলা বিএনপির আওতাধীন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সভা হয়েছে। ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে উক্ত কর্মী সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক সহ আরও অনেকে। সভায় বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতা শাহাবুদ্দিন, মীর মনির হোসেন, হাজী ইসমাইল, গাজীপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফিজ ইব্রাহিম, বিএনপি নেতা সেলিম ভূঁইয়া। রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা হয়েছে। জামতলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উজানচর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খুইয়ম সহ অন্যান্যরা। মাদারীপুরের কালকিনিতে বিএনপি সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুর উপজেলা বিএনপির আয়োজনে কালকিনি কলেজ হল রুমে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয় সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এই সময় উপজেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক পেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। এই সময় ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতা মীর মনিনের নেতৃত্বে ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী নারী পুরুষ সভায় যোগ দেন। অপরদিকে ভাওয়ালগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ড থেকে হাজী ইসমাইল হোসেন, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে মজিবুর রহমান ও শাহাবুদ্দিন, ৪ নং ওয়ার্ড থেকে আসিফ সরকার, ৫ নং ওয়ার্ড থেকে সাইম মোল্লা, নুরুল আমিন মাস্টার, তুফাইল হোসেন, ৬ নং ওয়ার্ড থেকে হাজী মুতালিবের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি সহ আরও অনেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মাওলানা বোরহানুদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের তথ্য সম্পাদক আবু সাইম সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ 5 আসনের চৌহালি উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভোট কেন্দ্র কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রধান পোলিং এজেন্টদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন হয়েছে। সকালে এই কর্মশালায় সভাপতিত্ব করেন মাওলানা আবু সৈয়দ মোহাম্মদ সালেহ, সঞ্চালনা করেন মাওলানা আবুল বাশার। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালি বেলকুচি আসন কমিটির সদস্য সচিব ও আমির আরিফুল ইসলাম সোহেল। চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সিংহড়া গ্রামে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র সংগঠক লায়ন মাহমুদুল্লাহ মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক। সড়ক দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ যাতায়াতের জন্য বরগুনা বরিশাল আঞ্চলিক সড়কটি প্রশস্ত করে 4 লেন উন্নীত করার দাবিতে বরগুনায় মানববন্ধন হয়েছে। সকালে বরগুনা পৌর সুপার মার্কেটের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হবিগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে 4 উপজেলার অন্তত 50 গ্রামের মানুষ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকালে নবীগঞ্জ উপজেলার বড় ভাকুর ইউনিয়নের চরসোনাপুর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় প্রায় সহস্রাধিক মানুষ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থীও প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়ায়। রিঙ্কু কুমার দাস ও হিফজুর রহমানের যৌথ পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধনে সমাবেশ হয়েছে। কুড়িগ্রাম জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আয়োজনে ব্রহ্মপুত্র নদীর তীরে মোল্লাহাট বাজারে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বিশিষ্ট সাংবাদিক আশরাফুল হক রুবেল সহ স্থানীয়রা। তারুণ্য উৎসব উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় কাবাডি পুরুষ ও নারী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্রহ্মপুত্র জোনের আওতায় 22 আগস্ট থেকে 24 আগস্ট 7টি জেলার পুরুষ দল এবং 6টি জেলার নারী দল এতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ব্রহ্মপুত্র জোনের সমন্বয়কারী আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাল মামুন। মানিকগঞ্জ ভিউর উপজেলায় পুখুরিয়া স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুখুরিয়া কেন্দ্রীয় জামি মসজিদ মাঠে খেলায় অংশ নেয় পুখুরিয়া গ্রামের 50 ঊর্ধ্ব বনাম 60 ঊর্ধ্ব 2টি দল। পুখুরিয়া কেন্দ্রীয় জামি মসজিদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হামিদ পবন। খেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান। খেলা শেষে উভয় দলকে একটি করে খাসি পুরস্কার তুলে দেন অতিথিরা। আক্তার হামিদ পবন পুরস্কার তুলে দিচ্ছে। ওকে ওকে, ব্যাস। হ্যাঁ ধরেন, আপনি ফ্ল্যাশ দেব না তো ভাই।